যাদবপুর এমন একটি কুলীন রাজনৈতিক আসন যেদিকে সবার নজর থাকে, তা লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন। 2021-এ এই আসন থেকে বামেদের প্রার্থী ছিলেন সুজন চক্রবর্তী এবং নির্বাচনী প্রচারেও ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু ভোটের ফলাফল বলে একেবারে অন্যরকম কথা। আর এবার 2026-এর বিধানসভা নির্বাচনে বামেদের মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিশিষ্ট আইনজীবী, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং 2026-এর বিধানসভা নির্বাচনের বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাওয়ালের মুখোমুখি। বিকাশ দা, দাওয়ালে স্বাগত। নমস্কার। প্রথমে যেটা জানতে চাইবো যে 2011 নির্বাচন, বুদ্ধবাবুর পরাজয় নিঃসন্দেহে একটা বড় ধাক্কা বামেদের কাছে এখান থেকে। এবারে দল আপনাকে প্রার্থী করেছে, দলের মুখ আপনি, এবং কি মনে করছেন যে যাদবপুরের মানুষ কতটা আবারও আস্থা রাখবেন বামেদের ওপর? সেটা তো মানুষই ঠিক করবেন। আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে গিয়ে আসল রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয় ইত্যাদি তুলে ধরা। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি বলেই মনে হচ্ছে। যেখানে বলা হয় যে লড়াইটা এখন রাজ্যে অন্তত শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, সেখানে এই আসন থেকে বিজেপি কতটা বড় ফ্যাক্টর হবে বলে মনে করছেন? ভুল। লড়াইটা হচ্ছে মূলত দক্ষিণপন্থা বনাম বামপন্থা। পশ্চিমবঙ্গের বুকে এইটাই লড়াই, যে লড়াইটা আগামী দিনে ভারতবর্ষ একই রূপ পাবে। দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে দুটি দল, তারা পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে চলছে। একটি হচ্ছে তৃণমূল এবং বিজেপি। এবং আপনারা যদি সমস্ত ঘটনা পরম্পরা ইতিহাস লক্ষ্য করেন, দেখবেন আরএসএসই দুটি দলকে মদত দিচ্ছে। সুতরাং আমি বলি যে যাদবপুর হচ্ছে মূলত লড়াই বামপন্থা, যুক্তিবাদ বনাম কুসংস্কারচ্ছন্ন দক্ষিণপন্থা। এসআইআর নিয়ে আমরা দেখেছি শুরু থেকে আপনারাও সরব ছিলেন এবং আপনি বারবার বলেছেন যে এখানে মানুষের পলিটিক্যাল জাস্টিস বিঘ্নিত হচ্ছে। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুতর একটা অভিযোগ তুলেছেন যে কোথাও গিয়ে ফর্ম 6 একেবারে পেটি পেটি এই ফর্ম 6 বিলি করে পেছন দরজা দিয়ে বিজেপি ম্যাচ ঘোরানোর চেষ্টা করছে। আপনারাও কি সহমত? আমার বক্তব্যটা আরো একটু ভিন্ন। আজকে এই গোটা সমস্যাটা তৈরির জন্য যিনি দায়ী, তিনি হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকতে পারে যে পশ্চিমবঙ্গের বুকে 2002 সালেও একটা এরকম এসআইআর হয়েছিল। সেখানে কিন্তু এই ধরনের কোনো অশান্তি হয়নি। তারপর তিনি চূড়ান্ত অসভ্যতা করে পার্লামেন্টের বুকে অনুপ্রবেশের তথ্য খাড়া করলেন। সমস্ত অনুপ্রবেশ করে নাকি এসে এখানে বামপন্থীদের জেতাচ্ছে ভোটে। যত উদ্বাস্তু প্রান্তিক মানুষ তারা অনুপ্রবেশকারী ওর মতে। তখন তিনি বিজেপির শরিক সরাসরি ছিলেন। এখন তিনি বিজেপিকে পর্দার আড়াল থেকে মদত দিচ্ছেন। সেই অনুপ্রবেশের তত্ত্বকে ভিত্তি করেই মোদি এবং অমিত শাহ দেখবেন ধারাবাহিকভাবে বলছেন ঘুষপেটিয়া, এবং এই ঘুষপেটিয়া চিহ্নিত করব এই লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থাকে তারা ব্যবহার করছেন। তার পরিণতি হচ্ছে এত হাজার হাজার প্রান্তিক মানুষ তারা অসহায়। যখন এসআইআর ঘোষণা করা হলো, তখন তিনি বললেন এসআইআর হবে না, মানবো না। এসআইআর চালু হলো। যদি গোটা প্রশাসনকে তখন তিনি সঠিকভাবে ব্যবহার করতেন, তাহলে কিন্তু আজকে এই যে তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটাকে আমি বলি লজিক্যাল ইডিওসি, তৈরি হতো না। উনি নাটক করে পার্লামেন্টটিকে সুপ্রিম কোর্টটিকে আরো বিপদ ডেকে আনলেন। সেখানে বিচারপতিদের তোপের মুখে উনি বললেন হ্যাঁ, প্রশাসন সমস্ত রকম সাহায্য করবে। তিনি প্রশাসনিক যারা অধিকর্তা কাজ করবেন তাদের নামের লিস্ট দিতে পারলেন না। এটা সুপ্রিম কোর্টে কোনো তথ্য প্রমাণ আছে। তখন সুপ্রিম কোর্ট বলে বিচার ব্যবস্থা বিচারকরা ঠিক করবেন। এতে ক্ষতিগ্রস্ত আমার বিচার ব্যবস্থার যে দুর্বল পরিকাঠামো, সেটাও আক্রান্ত হচ্ছে এবং বিচারপতিরাও বিচার করছেন তাদের মতো করে। এটা যখন আমি কোনো একটা সিদ্ধান্ত নিই, তার রাজনৈতিক গুরুত্বটা বুঝে নেওয়া উচিত। উনি বুঝেই নিয়েছেন, কেন উনিও চান প্রান্তিক মানুষের ভোটাধিকারটা কেড়ে নেওয়া হোক। বিকজ দা, সারদা নারদার মতন ইস্যু আমরা দেখেছি এবং সেটা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোট বাক্সে কোনো রকম ইম্প্যাক্ট ফেলেনি। এবারে একাধিক দুর্নীতির অভিযোগ বিরোধীরা একাধিকবার সরব হয়েছে। কি মনে হয় এবারে ভোটের অঙ্কে সেটা কতটা প্রকাশ পাবে? দেখুন, দুর্নীতির অভিযোগ নয়,
প্রমাণিত সত্য, দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের গোটা প্রশাসনটাকে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত করে ফেলেছেন। এবং এই যে বললাম দক্ষিণপন্থী কৌশল, এই বিভিন্ন ভাতা, পুজোয় টাকা দেওয়া, সরকারি টাকায় মন্দির করা, সরকারি টাকায় ইমাম ভাতা, পুরোহিত ভাতা দেওয়া, এই সামগ্রিক প্রক্রিয়াটা হচ্ছে যে আমার প্রশাসনিক দুর্নীতির সঙ্গে তোমাদের একাত্মীকরণ করে দিলাম। ওদের দুর্নীতিটাও ক্রমশ সহনীয় হয়ে যাচ্ছে। এই একটা পরিবেশ প্রবাহ তিনি তৈরি করার চেষ্টা করেছেন, আংশিকভাবে সফল হয়েছেন, কিন্তু এটা দীর্ঘকালীন সফলতা আনে না। এখন আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যান, মানুষ দুর্নীতি সম্পর্কে একেবারে চূড়ান্তভাবে বিক্ষুব্ধ, বীতশ্রদ্ধ। কেন প্রশাসনিক দুর্নীতি। আজকে আমি প্রচারে বেরিয়েছিলাম, আমাকে দেখালেন এই কাউন্সিলরের বাড়ি, তিনি এক টার্মে কাউন্সিলর, ওই বাড়ি। আমি তো দেখে তো বিস্মিত হয়ে গেলাম। আপনি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যান, তৃণমূলে দাঁড়িয়ে আপনাকে প্রতিবাদকারীকে আক্রমণ করবে। আমাদের ঘটনা ঘটেছে এখানে কিছুদিন আগে। কাটমানি নিয়ে বাড়িতে নেমন্তন্ন করে ডেকে কাটমানি নিয়ে বিরোধী গুলি করে হত্যা করে দেওয়া, এই সব কিছুর পর কিন্তু প্রশাসন যুক্ত, তৃণমূলী প্রশাসন। তো মানুষ দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়ে গেছেন। নিশ্চয়ই মানুষের চেতনা তো চিরকাল অবচেতন থাকে না, যখন চেতনা বিস্ফারিত হয় তখন অন্যরকম পরিস্থিতি হয়। কমিশন এবারে যথেষ্ট করা একাধিক পদক্ষেপ করছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে বঙ্গে হয় না অন্তত সেই ছবি দেখা যায় না, বারবার এই অভিযোগ সামনে এসেছে। এবারে কতটা আপনারা আশাবাদী যে কমিশন এত করা পদক্ষেপ করছে, একাধিক নির্দেশ জারি করেছে, কতটা সুষ্ঠু নির্বাচনের আশা আপনারা রাখছেন? দেখুন, আমি কমিশন বড় বড় বক্তৃতা করছেন, নোটিফিকেশন জারি করছেন, কার্যকর করছেন কি? দু চারটে অফিসার বদলে দিয়ে কিন্তু কার্যকর করা হয় না। যাই হোক, সেটা বড় কথা নয়। আমি মনে করি মানুষের যে অধিকার, সে অধিকারটা মানুষকেই রক্ষা করতে হবে। আমি যার ফলে বহুদিন থেকেই বলছি যে আপনি আপনার নিজের অধিকার রক্ষার্থে সংঘবদ্ধভাবে হাতে লাঠি নিয়ে নির্বাচনী বুথে যাবেন। নির্বাচনী বুথে আপনাকে ঘুরিয়ে দিয়ে যান, ভোট হয়ে গেছে, এটা কার্যকর করতে দেবেন না। কমিশন বড় বড় কথা বলছেন যে সিসিটিভি দেখে কমিশন বলে না, কিছু তো হয়নি। তখন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত, কমিশনও কিন্তু প্রথাগতভাবে এই দুর্নীতিটাকেই প্রথাগত দুর্নীতি রূপ দেওয়ার চেষ্টা করছেন বলেই আমার আশঙ্কা। বিকজ এই যে বলছেন প্রচারে বেরিয়ে মানুষের সাড়া পাচ্ছেন, কেন মনে হয় যাদবপুরের মানুষ এবারে বামেদের আবারও বেছে নেবেন? দেখুন, যাদবপুরের মানুষের তো একটা ঐতিহ্য আছে। তারা ভেবেছিলেন হয়তো যে পরিবর্তন এলে পরে তাদের অনেক উন্নতি হবে, উন্নতি অর্থেই নয়, রাস্তাঘাট ইত্যাদি। এখনো যাদবপুরে হচ্ছে জল নেই, পানীয় জলের সংকট, এইরকম মৌলিক বিষয় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ সেটা আছে। আর মানুষও বুঝতে পারছেন যাদবপুর অঞ্চলে যে উদ্বাস্তু পরিবারের পরবর্তী প্রজন্ম, তারা এখন স্বাভাবিকভাবে নিজেদের শিক্ষা দীক্ষার সুযোগ পেয়ে বামফ্রন্ট আমলে লেখাপড়া শিখে তারা নিজেদের উন্নত করেছেন, সুযোগ সুবিধা পেয়েছেন। তারা দেখছেন এতদিন পরেও যে বিভ্রান্তির মধ্যে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিলেন, সেটা তাদের পক্ষে যায়নি। অতএব তারাও বিক্ষুব্ধ এই কারণেই। যেটা বললেন যে বেশ কিছু কাজ এখনো পর্যন্ত হয়নি, মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে। গত 5 বছরে এমন কি কাজ হয়নি জিতে আসলে যেটা প্রথমেই যাদবপুরের মানুষের জন্য করতে চাইবেন? দেখুন, ভোটটা যাদবপুরের নয়, ভোটটা পশ্চিমবাংলার। সুতরাং এ ধরনের প্রচারটাকে আমি মোটেই খুব উৎসাহিত বোধ করি না। গোটা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ইত্যাদি যদি ক্ষীয়মান, সেটাকে যদি আমি উন্নত না করতে পারি, যাদবপুরে উন্নত হবে না। এবং যদি ধরে নেওয়া যায় যে দেখা যায় যে ভোটের ফলাফল আপনাদের পক্ষে গেল না, তখনও কি যাদবপুর মানুষের পাশে থাকবেন, কর্মী সমর্থকদের পাশে থাকবেন? চিরকালই তো আমরা তাই করি। আমরা তো 2011 পরবর্তী সময় থেকে অনেক মনে করেছিলেন যে সিপিএম কার খুঁজে পাওয়া যাবে না। এখন তো সবাই দেখছে সিপিএম ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না। এই চূড়ান্ত দুঃসময়ের মধ্যে বামপন্থী কর্মীরাই তো লড়াই করেছেন। কোভিডে যখন প্রেমিক প্রেমিকার মুখ দেখতে পাচ্ছেন না, মা তার সন্তানের কাছে যেতে পারছে না, তখন কে ছিল? বামপন্থী কর্মীরাই। এখনো যাদবপুরে ক্যান্টিন চলছে, শ্রমজীবী ক্যান্টিন সেই সময় চালু হয়েছিল। গরিব মানুষকে খাদ্য যোগাচ্ছেন কারা? বামপন্থীরা। যে কোনো বিপদে সামাজিকভাবে যখন, সেখানে বামপন্থীরা। আমি শেষ দুটো প্রশ্ন করতে চাইবো।
নির্বাচনের পারদ যেরকম চড়ছে তেমনি নিঃসন্দেহে গরম আরো বাড়বে। কিভাবে ফিট রাখছেন? ডায়েটে বিশেষ কিছু? না, দেখুন দেখুন, আমরা এই পরিবেশেই তো ছেলেবেলা থেকে বড় হয়েছি। এমন তো নয় যে হঠাৎ নির্বাচন হচ্ছে বলে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, সেটাকে নিজস্ব দৈনন্দিন কর্মপদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। খাবার যা খেতাম তাই খাবো, তাই না? ডাবের জল বা শরীর ঠান্ডা রাখার জন্য বিশেষ কিছু? বেশি জল খাচ্ছি। হুম। কর্মীরা বা সঙ্গে থাকছেন, জল দিচ্ছেন। এই ডাবের জল খাবেন, ওই শরবত খাবেন। হ্যাঁ, এটা ঠিক। প্রচারে বেরিয়ে দেখেছি বহু মানুষ তারা এগিয়ে আসছেন। এই ডাবের জলটা একটু খান। দেখবেন, এই দেখছেন মাস্টারদা সূর্য সেনের একটা ছবিওয়ালা বাণী। গ্রামের এই যাদবপুর অঞ্চলের উদ্বাস্তু অঞ্চলের মহিলারা এসে আমাকে এটা দিচ্ছেন। তাদের চেতনায় কিন্তু মাস্টারদা আছে, এটা বুঝবেন। দুপুরে সঠিক সময়ে লাঞ্চ করার সময় পাচ্ছেন? না, সেটা হচ্ছে না। তাই হবে, সময়ের তো হেরফের হবেই। সে তো মামলা করতে গিয়েও অনেক সময় হেরফের হয়, লাঞ্চ করতে পারি না। এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে যে কখনো কখনো তো মানে স্ট্রেস তো একটা ভীষণভাবে থাকে দলের কাজ এবং এখন নির্বাচনী প্রচার। সেখানে নিজেকে ঠান্ডা রাখার জন্য বিশেষ কোনো টিপস? আমি মনে করি প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক মানুষের ক্ষেত্রেই আমি কি করছি তার পেছনে যুক্তি এবং বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত আছে কিনা এটা মাথায় থাকলে পরে দেখবেন সব পরিস্থিতিতে ঠান্ডা। এবং সবশেষ প্রশ্ন যে বিপক্ষকে কত নম্বর দেবেন 10-এর মধ্যে? তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থী। দেখুন, আমার কাছে তো ওরা কোনো নম্বর পাওয়ারই যোগ্য নন। যারা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, যারা মানুষকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেয়, তাদের নম্বর কেন দেবো? আমি নম্বর দেওয়ার পক্ষপাতী নই। অনেক ধন্যবাদ বিকাশ দা। দাওয়ালের মুখোমুখি হয়েছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বামেদের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আশাবাদী আবারও 2026-এ যাদবপুরের মানুষ বামেদের ওপর আস্থা রাখবে এবং ভোট বাক্সে তার প্রতিফলন পড়বে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে অর্পিতা, দাওয়াল।